হ্যালো স্টুডেন্ট, আজকে আলোচনা করতে চলেছি আণবিক সংকেত। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্থূল সংকেত অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা। তো আজকে আলোচনা করব আণবিক সংকেত। আণবিক সংকেত কি, আণবিক সংকেত কিভাবে ক্যালকুলেশন করা হয় এবং কয়েকটি প্রবলেম, আণবিক সংকেত সংক্রান্ত কিছু প্রবলেম আলোচনা করব। এই হলো আজকের বিষয়। তো আণবিক সংকেত কিভাবে ক্যালকুলেশন করা হয় এটা জানতে হলে আগে কিন্তু জানতে হবে স্থূল সংকেত। যে স্থূল সংকেতটা অলরেডি আমরা আগের ভিডিওতে আপলোড করে দিয়েছি। যদি কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে স্থূল সংকেত সম্বন্ধে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটির লিঙ্ক দেওয়া থাকবে। যদি সমস্যা হয় ওই লিঙ্ক থেকে দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। আজকে আণবিক সংকেত কিভাবে ক্যালকুলেশন করা হয়। প্রথমত আসবো আণবিক সংকেত কাকে বলে। তো ফার্স্ট, যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। আবার বলছি, যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। যেমনটি ধরো গ্লুকোজ। গ্লুকোজ অণুর ক্ষেত্রে আমরা যেটা লিখি C6H12 O6 লিখি, C6H12 O6 লিখি। তাহলে এইটা হচ্ছে আণবিক সংকেত কার? গ্লুকোজ। তো এইটা গ্লুকোজের আণবিক সংকেত, গ্লুকোজের আণবিক সংকেত, আণবিক সংকেত। এই আণবিক সংকেতে দেখো সঠিক যে পরমাণু সংখ্যা সেটা জানা যায়। এখানে কার্বন রয়েছে 6টি, হাইড্রোজেন রয়েছে 12টি এবং অক্সিজেন রয়েছে 6টি। তাহলে আণবিক সংকেত থেকে ওই অণুর মধ্যে উপস্থিত যে সমস্ত উপাদান বা মৌলগুলি রয়েছে তাদের সঠিক সংখ্যা জানা যায়। যেমন ধরো বেনজিন, নাম্বার 2 বেনজিন। তো বেনজিনের ক্ষেত্রে আমরা কি দেখব, যে বেনজিন রয়েছে, বেনজিনের ক্ষেত্রে আমরা লিখি C6H6। এই যে বেনজিন, বেনজিন সংকেতের মধ্যে কার্বন 6 এবং হাইড্রোজেন 6 রয়েছে। দেখো সেজন্য C6H6 লিখেছি। তাহলে একটা আণবিক সংকেত অণুর মধ্যে কতগুলি উপাদান মৌল রয়েছে তার সংখ্যা কিন্তু প্রকাশ করে। অর্থাৎ বেনজিনের মধ্যে কার্বন 6টি রয়েছে, হাইড্রোজেন 6টি রয়েছে, তাহলে একটা অণুর মধ্যে কার্বন 6 এবং হাইড্রোজেন 6 রয়েছে। তো এইভাবে আমরা আণবিক সংকেত প্রকাশ করব যে সংকেতে ওই যৌগের মধ্যস্থ পরমাণুগুলির সঠিক সংখ্যা প্রকাশ করে। এবার আসবো যে আণবিক সংকেত আমরা কীভাবে ক্যালকুলেশন করা হয়। তা আণবিক সংকেত ক্যালকুলেশন করতে গেলে আণবিক সংকেতের সঙ্গে স্থূল সংকেতে কী সম্পর্ক ছিল সেটা জানতে হবে। তো আমরা জানি আণবিক সংকেত, আমরা জানি যে আণবিক সংকেত ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত, n ইন্টু স্থূল সংকেত, এটা আমরা জানি। তো n এখানে একটি ফ্যাক্টর যার মানটা পূর্ণসংখ্যা হবে 1 2 3 4 5 6 এইরকম একটি সংখ্যা হবে। তাহলে আণবিক সংকেতের সঙ্গে স্থূল সংকেত একটি সম্পর্ক থেকে গেল, যেটি হলো আণবিক সংকেত ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। তাহলে n এর মানটা পূর্ণসংখ্যা আসবে 1 2 3 4 5 6 করে এরকম হবে। তাহলে এখান থেকে আমরা একটু লিখতে পারি যে আণবিক সংকেত ওজন, আণবিক সংকেত ওজন, সংকেত ওজন n ইন্টু স্থূল সংকেত ওজন, স্থূল সংকেত ওজন। অর্থাৎ ওজন, আণবিক সংকেত ওজন ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত ওজন। তাহলে এখান থেকে সহজে n এর মানটা আমরা বের করতে পারবো। কীভাবে বের করতে পারবো? n সমান আণবিক সংকেত ওজন আপন স্থূল সংকেত ওজন, স্থূল সংকেত ওজন। এবার n এর মান যদি আমরা বের করতে পারি তাহলে nটাকে গুণ করে দেবো স্থূল সংকেতের সঙ্গে, তাহলেই তৈরি হবে আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেত পেতে হলে আণবিক সংকেত
যদি আমরা পাই তাহলে আনের সাথে কী করে লিখবো না এনটা যে ক্যালকুলেশন করে পেয়েছি সেই এনটা গুণ করে দেবো স্থূল সংকেতের সঙ্গে। স্থূল সংকেতের সঙ্গে গুণ করলে এটা গুণ করলে আণবিক সংকেত পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছি যে আণবিক সংকেত যখন তৈরি করতে হবে তখন কিন্তু স্থূল সংকেত তৈরি করতে হবে। তাহলে আণবিক সংকেত গঠন করার সঠিক উপায়গুলি কী কী বা পদ্ধতিগুলি কী কী? স্টেপ 1, প্রথম স্টেপে আমরা কি করব? প্রথম স্টেপে স্টেপ 1 যে যৌগের যে উপাদানগুলি আছে সেই উপাদানগুলি দিয়ে প্রথমে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট স্থূল সংকেত নির্ণয় করো। নাম্বার 1 স্থূল সংকেত নির্ণয় করো। প্রথমে স্থূল সংকেত নির্ণয় করো। এবার একটা প্রশ্ন আসতে পারে যে স্থূল সংকেত কীভাবে নির্ণয় করব? আমরা অলরেডি আগের ভিডিওতে স্থূল সংকেত কী করে ক্যালকুলেশন করা হয় তার বিস্তারিত আলোচনা করেছি। তাহলে যদি সমস্যা হয় তাহলে আগের ভিডিওটা দেখে নিতে হবে। স্টেপ 2 দ্বিতীয় স্টেপে কী করতে হবে? কি স্টেপ 2 আণবিক সংকেত ওজন n ইন্টু স্থূল সংকেত ওজন, এই সূত্রের সাহায্যে n এর মানটা বের করতে হবে। তাহলে স্টেপ 2 আমরা করব কি আণবিক সংকেত ওজন n ইন্টু স্থূল সংকেত ওজন। তাহলে স্থূল সংকেত আমরা এখান থেকে ক্যালকুলেট করে তার ওজনটা বসাবো। এনটা অজানা রাশি, যেখানে এন এর মানটা পূর্ণসংখ্যা আসবে। আবার আণবিক সংকেত ওজন, তাহলে একটা অণুর সংকেত ওজন। তাহলে আমরা এখানে আণবিক সংকেত কী করে ক্যালকুলেট বা নির্ণয় করতে হয় সেটা জানি, সেটা তৈরি করতে চাইছি। তো এখানে আণবিক সংকেত ওজনটা কী করে জানবো? আণবিক সংকেত ওজন জানতে হলে প্রশ্নপত্রে দুটি আণবিক ওজন সংকেত ওজন দেয়া থাকবে। আর নাম্বার 2 যদি আণবিক সংকেত ওজন দেয়া না থাকে তাহলে বাষ্প ঘনত্ব দেয়া থাকবে। তো বাষ্প ঘনত্ব দ্যাট ইজ ডি, এই বাষ্প ঘনত্ব থেকে আণবিক ওজন বের করে নিতে পারবো। দ্যাট ইজ এম সমান 2D। এই ফর্মুলার সাহায্যে আণবিক সংকেত ওজন বের করতে পারবো, যেখানে এম হলো আণবিক ওজন, সংকেত ওজন, আর ডি হলো বাষ্প ঘনত্ব। তাহলে এই আমাদের দুটির মধ্যে যে কোনো একটি প্রবলেমে দেওয়া থাকবে। ওই প্রবলেম থেকে আমাদের এন এর মানটা ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এখানে এন এর যে মানটা ক্যালকুলেট করব, আণবিক সংকেত ওজন, এই আণবিক সংকেত ওজন n ইন্টু স্থূল সংকেত ওজন, এখান থেকে এন এর মানটা ক্যালকুলেট করব। তাই দ্বিতীয় স্টেপে আমাদের এন এর মানটাকে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ এন এর মান নির্ণয় করো। তাহলে দ্বিতীয় স্টেপে আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে। এরপরে তৃতীয় স্টেপ 3 লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ 3 এ আণবিক সংকেত ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত যে আগে ক্যালকুলেট করেছি সেই স্থূল সংকেতের সঙ্গে n যে মানটা আমরা আগের স্টেপে ক্যালকুলেট করেছি তার সঙ্গে গুণ করলে আণবিক সংকেত পাওয়া যাবে। অর্থাৎ স্থূল সংকেত প্রথমে বের করো, তারপরে n এর মানটা বের করো, বের করলে এর সঙ্গে গুণ করে দাও, গুণ করলে যে সংকেত পাওয়া যাবে সেটি হবে আণবিক সংকেত। তাহলে ছোট্ট 3টি প্রসেস রয়েছে। নাম্বার 1 স্থূল সংকেত বের করতে হবে, নাম্বার 2 n এর মানটা বের করতে হবে, এরপরে n এর সঙ্গে স্থূল সংকেত গুণ করে দাও, গুণ করলে যে সংকেতটা তৈরি হবে বা গঠিত হবে সেই সংকেতটা হবে আণবিক সংকেত। তো সেই সংকেতটা হবে আণবিক সংকেত। এইভাবে আমরা আণবিক সংকেত ক্যালকুলেট করব। প্রবলেম 1,
একটি যৌগের বিশ্লেষণে নিম্নলিখিত শতকরা সংযুক্তি পাওয়া গেল: পটাশিয়াম 31.83, ক্লোরিন 28.98, অক্সিজেন 39.19। যৌগটির আণবিক ভর 122.5। দেখো আণবিক ভর এখানে দেওয়া হয়েছে, তাহলে আণবিক সংকেত নির্ণয় করো, এই একটা প্রশ্ন। তাহলে প্রথমে এখানে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্থূল সংকেত। তো পটাশিয়াম পার্সেন্টেজ কত দিয়ে আছে? পটাশিয়াম পার্সেন্টেজ 31.83। ক্লোরিন সিএলএ পার্সেন্টেজ দেওয়া হয়েছে 28.98। অক্সিজেন দেওয়া হয়েছে 39.19। এগুলো শতকরা সংযুতি দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে স্থূল সংকেত। তো স্থূল সংকেত বের করার জন্য আমাদের কি করতে হবে না, এই শতকরা সংযোগকে তাদের অ্যাটমিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কত হবে? 31.83 আপন 39। সিএলের ক্ষেত্রে আমরা ভাগ করব 28.98 আপন 35.5 এবং অক্সিজেনের ক্ষেত্রে 39.19 তাকে ভাগ করব 16 দিয়ে। তাহলে ভাগফলগুলি কত আসবে? দেখো এটা 39 দিয়ে ভাগ করলে 0.81 আসবে। এটা যদি ভাগ করি আমরা 0.81 আসবে, আর এইটাকে ভাগ করলে 2.45 আসবে। অক্সিজেনটা আসবে 2.45। এবার এদের কি করতে হবে? অনুপাত করতে হবে, অর্থাৎ K/Cl/Cl অক্সিজেন। অনুপাত করলে কত হবে? 81, 0.81, 2.45। এবার এই অনুপাতকে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তো পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করার জন্য আমাদের ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দাও। তাহলে 0.81 is to 2.45 upon 0.81। তো ভাগ করলে 1:1 আর এইটা আসবে 3.02। তাহলে এটাকে 1:3 লিখে দাও, ক্লোজ ভ্যালু। তাহলে পূর্ণসংখ্যা আসলো 1:1:3। তাহলে এখানে স্থূল সংকেত লিখতে পারি, স্থূল সংকেত ইজ ইকুয়াল টু পটাশিয়াম একটা, সিএল একটা রয়েছে, আর অক্সিজেন 3টে, O3। তাহলে এই পটাশিয়াম একটা, সিএল একটা, আর অক্সিজেন 3টে। তাহলে স্থূল সংকেত ক্যালকুলেট হয়ে গেল। দ্বিতীয় স্টেপে আমাদের দেখো স্টেপ টু হচ্ছে আণবিক সংকেত ওজন ইজ ইকুয়াল টু এন ইন্টু স্থূল সংকেত ওজন। তো এন এর মানটাকে এখানে নির্ণয় করতে হবে। এবার প্রশ্নপত্রে তাকাও, প্রশ্নপত্রে আণবিক ওজন দেওয়া আছে। তাহলে আমার দ্বিতীয় স্টেপে সূত্র ছিল যে আণবিক সংকেত ওজন ইজ ইকুয়াল টু এন ইন্টু স্থূল সংকেত ওজন। তাহলে আণবিক সংকেত মানটা দেওয়া হয়েছে 122.5। এন এর মানটা ক্যালকুলেট করব স্থূল সংকেত কি পেয়েছি? KClO3, এর ওজনটা বের করতে হবে। তাহলে পটাশিয়াম কত? 39, পটাশিয়াম 39। ক্লোরিন কত? 35.5। আর অক্সিজেন কত আছে? 3 × এইটা। তো এখানে এন ইন্টু এই মানটাকে ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 122.5। আর আণবিক সংকেত ওজন প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল 122.5। তাহলে এখান থেকে এন এর মানটা 1। তাহলে স্থূল সংকেতের সঙ্গে 1 গুণ করলে যে সংকেত পাওয়া যাবে সেটা হবে আণবিক সংকেত। অতএব আণবিক সংকেত ইজ ইকুয়াল টু 1 ইন্টু স্থূল সংকেত ছিল KClO3। তাহলে 1 দিয়ে গুণ করলে যে সংকেতটা কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ একই থাকবে। তাহলে KClO3। তাহলে এখানে আণবিক সংকেতটা হলো KClO3, অর্থাৎ স্থূল সংকেতের সঙ্গে আণবিক সংকেত এক এই যৌগের ক্ষেত্রে। নেক্সট নাম্বার 2 প্রবলেম। সেকেন্ড প্রবলেম নাম্বার 2। দ্বিতীয় প্রবলেম বলা হয়েছে কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন সমন্বিত একটি যৌগে 10.04% কার্বন, 89.2% ক্লোরিন বর্তমান। যৌগটির বাষ্পঘনত্ব 59.75 হলে আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে যৌগটা কার্বন, হাইড্রোজেন, ক্লোরিন দিয়ে গঠিত,
কিন্তু দেখো কার্বনের পার্সেন্টেজ দেওয়া হয়েছে 10.04, ক্লোরিনের পার্সেন্টেজ দেওয়া হয়েছে 89.12%। তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ কী করে বের করবো? না টোটাল 100%। তাহলে 100 থেকে ওই দুটো যোগফল বিয়োগ করলে হাইড্রোজেনের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে যে সমস্ত পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে সেগুলো লিখে ফেলি। পার্সেন্টেজ অফ কার্বন, কার্বনের পার্সেন্টেজ দেওয়া হয়েছে এখানে 10.04, 10.04%। তো এরপরে ক্লোরিন দেওয়া হয়েছে 89.12%। তাহলে বাকিটা পার্সেন্টেজ হবে হাইড্রোজেন, কারণ যৌগটা কার্বন হাইড্রোজেন ক্লোরিন দিয়ে গঠিত। তাহলে হাইড্রোজেন হবে 100 মাইনাস 10.04 প্লাস 89.12। তাহলে যে পার্সেন্টেজ দেওয়া ছিল না হাইড্রোজেনের পার্সেন্টেজ হবে 100 মাইনাস এই দুটো যোগফল। তাহলে এইটাকে 100 মাইনাস করলে মানটা দাঁড়াবে 0.84%। তাহলে শতকরার সংযুতি বের করলাম। এবার কি করতে হবে? স্থূল সংকেত বের করার জন্য এদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। তাহলে কার্বন ইজ ইক্যাল টু 10.04/12, ক্লোরিন ইজ ইক্যাল টু 89.12, 35.5, আর হাইড্রোজেন আসবে 0.841। তো কার্বন 12 দিয়ে ভাগ করলে কত আসবে? 12 দিয়ে ভাগ করলে আসবে 0.84। সিএল যদি আমরা ভাগ করি 35.5 দিয়ে, তাহলে মানটি আসবে 2.51, আর হাইড্রোজেনের ক্ষেত্রে 0.84। তাহলে এবার অনুপাত তৈরি করতে হবে কার্বন ইজ টু সিএল ইজ টু হাইড্রোজেন। তো কার্বন কত? 0.84/0.84। আচ্ছা, অনুপাত যদি করি 0.84, তাহলে ক্লোরিন আছে 2.51 এবং হাইড্রোজেন রয়েছে 0.84। এই অনুপাতকে পূর্ণসংখ্যা আকারে আনতে হবে। তো পূর্ণসংখ্যা আকারে আনার জন্য সবচেয়ে ছোট মানটা দিয়ে সবাইকে ভাগ করে দাও। তাহলে 0.84/0.84 ইজ টু 2.51/0.84 ইজ টু 0.84/0.84। তো এইটাকে ভাগ করলে কি আসবে? এইটা 1 আসবে, ইজ টু 1 আসবে, আর 2.51কে 0.84 দিয়ে ভাগ করলে আসবে 3, আর এটা ইজ টু 1 আসবে। তাহলে 1:3:1, অর্থাৎ কার্বন 1, হাইড্রোজেন দেখো 1 এবং সিএল দেখো 3 বেরিয়েছে। তাহলে CaCl3, তাহলে CaCl3 হলো এখানে স্থূল সংকেত ইজ ইকুয়াল টু CaCl3। স্থূল সংকেত হলো CaCl3। এবার আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করার জন্য দ্বিতীয় স্টেপ ছিল আণবিক সংকেত ওজন ইজ ইকুয়াল টু N ইন্টু স্থূল সংকেত ওজন। সেখান থেকে N এর মানটা আমরা বের করব। এবার দেখো প্রশ্নপত্রে এখানে আণবিক ওজন দেওয়া নেই, দেওয়া হয়েছে যৌগটির বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব 59.75। তাহলে আমরা জানি যে M ইজ ইকুয়াল টু 2D, তাহলে 2 ইন্টু 59.75, এটাকে 2 দিয়ে গুণ করলে তবেই কিন্তু এদের আণবিক ওজন আসবে। 2 দিয়ে গুণ করলে এটা মান আসবে 119.5। তাহলে মান আসবে 119.5। তাহলে আণবিক ওজন পেয়ে গেলাম। তাহলে আমাদের সূত্র ছিল যে আণবিক সংকেত ওজন ইজ ইকুয়াল টু N ইন্টু স্থূল সংকেত ওজন। তাহলে আণবিক সংকেত 119.5, N থাকলো, স্থূল সংকেত ছিল CaCl3। তাহলে এর ওজনটা বের করতে হবে। কার্বন 12, হাইড্রোজেন 1 করে 3টে ক্লোরিন আছে, 3 ইন্টু 35.5। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 119.5। দিস ইজ N। তো N এর মানটা আসবে কত? 119.5/119.5। তো N এর মানটা 1, তাহলে 1 দিয়ে গুণ করলে আণবিক সংকেত পাওয়া যাবে। তাহলে লিখতে পারি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু 1 ইন্টু স্থূল সংকেত CaCl3। তাহলে এটা দাঁড়াবে CaCl3।
তাহলে আণবিক সংকেত ইজ ইকাল টু 1 ইন্টু স্থূল সংকেত, দ্যাট ইজ CaCl3। CaCl3 হবে এখানে আণবিক সংকেত, অর্থাৎ এই যৌগের ক্ষেত্রে আণবিক সংকেত এবং স্থূল সংকেত এক। নেক্সট, নাম্বার 3 প্রবলেম। নাম্বার 3 প্রবলেম, একটি ধাতুর M দুটি অক্সাইডে যথাক্রমে 27.6% এবং 30% অক্সিজেন আছে। প্রথম অক্সাইডের আণবিক সংকেত M3O4 হলে দ্বিতীয়টির আণবিক সংকেত কী হবে? খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে এখানে, যে একটা ধাতুর দুটো অক্সাইড রয়েছে, একটা অক্সাইডের অক্সিজেন রয়েছে 27.6% আর দ্বিতীয়টার অক্সিজেনের মান দিয়েছে 30%। তাহলে প্রথমটার সংকেত M3O4 হলে দ্বিতীয়টার সংকেত কী হবে? খুব একটা ভালো প্রশ্ন। তাহলে দেখো আমি কীভাবে করছি। প্রথম অক্সাইড আর এটা দ্বিতীয় অক্সাইড, এই দুটো দিয়ে আছে, তো দুটো ভাগ করে আমরা কাজ করছি, তাহলে বুঝতে পারবো। প্রথম অক্সাইডের ক্ষেত্রে মেটাল M, পার্সেন্টেজ অফ মেটাল আমরা কী করে বের করবো? 100 মাইনাস অক্সিজেন কত দেওয়া আছে? দেখো 27.6 দেওয়া আছে, তাহলে এটাকে 100 বিয়োগ করবো। তো 100 বিয়োগ করলে প্রথমটা পাওয়া যাবে 72.4, তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন কত? 27.6। দ্বিতীয়টা দেখো, পার্সেন্টেজ অফ মেটাল M ফর মেটাল 100 মাইনাস 30, তাহলে আসবে 70%। পার্সেন্টেজ অফ অক্সিজেন আসবে 30%, এইটা। এরপর আমরা কি করব না, এর প্রথম যে অক্সাইডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে M3O4 দেওয়া হয়েছে, তাহলে দ্বিতীয়টা কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো দ্বিতীয়টা আমরা বের করতে হলে M যে কি ধাতু তার পারমাণবিক ভর কত সেইটা ক্যালকুলেট করতে পারলে তাহলে আণবিক সংকেত বের করতে পারবো। স্থূল সংকেত বের করার পর আণবিক সংকেত বের করতে পারবো। তো আমরা কি করে M ধাতুর পারমাণবিক ভর বের করা যায় সেটা প্রথম অক্সাইড থেকে বের করে নিতে হবে। কিভাবে? দেখো, M3O4 এই যে একটা অক্সাইডের সংকেত দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি, ধরি ধাতুর পারমাণবিক ভর ইজ ইকাল টু A। তাহলে আমি লিখতে পারি 3, দেখো 3A মানে 3টে A রয়েছে, এর সঙ্গে অক্সিজেন যুক্ত আছে 4 × 16, রাইট? তাহলে মোট যে ভর, মোট ওজন কত হবে? 3A প্লাস 4 × 16, অর্থাৎ ওই যে সংকেত দেওয়া হয়েছে, এই যে সংকেত M3O4 3A 4 × 16, তার মানে 3A প্লাস 64, এরকম একটা ওজন দেওয়া আছে। এবার আমি শতকরা মানটা বের করতে পারি, হয় অক্সিজেন নয় মেটাল। ধরো এই মেটালে বের করছি, তা লিখতে পারি 3A প্লাস 64। এই ভরের মধ্যে ধাতু আছে কত? মাত্র 3A, ধাতু আছে মাত্র 3A। তাহলে একের মধ্যে কত আছে? 3A বাই 3A প্লাস 64। 100-এর মধ্যে কত আছে? 3A ইন্টু 100, 3A প্লাস 64। তাহলে এই মানটা সঙ্গে এই ধাতুর পার্সেন্টেজ সমান হবে। তাহলে সমান করে দিই, 3A ইন্টু 100 আপন 3A প্লাস 64 ইজ ইকাল টু 72.4। তাহলে 3A ইন্টু 100 সমান 72.4 ইন্টু 3A প্লাস 64 ইন্টু 72.4। এবার এইটা 3 ইন্টু হবে 300A ইজ ইকাল টু, এটাকে যদি আমরা করি, আচ্ছা মাইনাস করে দিচ্ছি আমি, মাইনাস এটা করে মাইনাস করলে 72.4 ইন্টু 3A ইজ ইকাল টু 64 ইন্টু 72.4, তাহলে 46336 গুণ করলে এটা আসে। তাহলে এটাকে বিয়োগ করলে 82.8A,
তাহলে 4633.6, তাহলে A ইজ ইকাল টু 4633.6 আপন 82.8। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসবে 55.96, 55.96 মানটা আসবে। তাহলে 55.96 মানটা এলো যেখানে এ, অর্থাৎ এ হচ্ছে ধাতুর অ্যাটমিক ভর। এবার আমাদের স্থূল সংকেত বের করতে হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে মেটাল ছিল কত 70%, 70% অফ অক্সিজেন ছিল 30%। তাহলে মেটালটা 70/55.96 ভাগ করতে হবে, আর অক্সিজেনকে 30/16 দিয়ে ভাগ করতে হবে। 30/16 ভাগ করলে 1.87 আসবে, আর 70 বাই এটা করলে 1.25 আসবে। তাহলে এবার মেটাল ইজ টু অক্সিজেন করতে হবে 1.25 ইজ টু 1.87। তো ভাগ করে দাও, সহজে ছোটো সংখ্যা এটা দিয়ে পূর্ণ সংখ্যা আনতে হবে। 1.25 ইজ টু 1.87 আপন 1.25, তাহলে এটা 1 হবে। আর 1 যদি আসে তাহলে এটা আসবে 1.5, তাহলে এটা পূর্ণ সংখ্যা নয়, আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2 ইজ টু 3, অর্থাৎ মেটাল 2 আর অক্সিজেন 3, তাহলে এই সংকেতটা আসবে। তাহলে দ্বিতীয়টির সংকেত হবে M2O3, দ্বিতীয়টির সংকেত হবে M2O3। তাহলে আমরা এইভাবে আণবিক সংকেত ক্যালকুলেট করব। আণবিক সংকেত ক্যালকুলেট করার জন্য 3টি স্টেপ। প্রথম স্টেপে স্থূল সংকেত বের করতে হবে, দ্বিতীয় স্টেপে আণবিক সংকেত ওজন ইজ ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত ওজন, এখান থেকে n এর মানটা ক্যালকুলেট করতে হবে। থার্ড স্টেপ, n এর মানটা দিয়ে স্থূল সংকেতকে গুণ করলে যে সংকেত পাওয়া যাবে সেটি হবে আণবিক সংকেত। এইভাবে আমরা আণবিক সংকেত ক্যালকুলেশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।